সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। পরিবেশ ও বিজ্ঞান সপ্তম শ্রেণী অধ্যায় 1.1 ভৌত পরিবেশ ও তাপ। হ্যাঁ, ভৌত পরিবেশেরই তাপ 1 পৃষ্ঠা থেকে 14 পৃষ্ঠা পর্যন্ত বইয়ের সাজেশন সহ সম্পূর্ণ অধ্যায় বই বিশ্লেষণ করে পৃষ্ঠা বাই পৃষ্ঠা আমি আলোচনা করব, সকল ছক সমাধান করব, সঠিক উত্তরটি নির্বাচন করণ অর্থাৎ এমসিকিউ, সত্য মিথ্যা নির্বাচন করণ, গাণিতিক সমস্যা সমাধান। তোমাদের কিন্তু ষষ্ঠ শ্রেণীতে ভৌত বিজ্ঞানে এখন থেকেই তোমাদের গাণিতিক সমস্যা আসবে বা অঙ্ক করতে হবে, কাজে ভালোভাবে ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। শূন্যস্থান পূরণ, একটি বা দুটি শব্দ উত্তর, 5-6টি বাক্য উত্তর। আশা করি এই সমস্ত প্রশ্ন যদি তোমরা দেখো তাহলে 100% তোমাদের কমন বাঁধবেই। কাজে তোমরা এখনও যারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। আমরা দেখতে পাচ্ছি পরিবেশ বিজ্ঞানে ভৌত পরিবেশ, যেটা হচ্ছে কি তাপ। তাহলে আমাদের কী কী দিয়ে দেখাবো, তাপ সম্পর্কে আলোচনা করব, সঠিক উত্তরটি নির্বাচন করণ অর্থাৎ এমসিকিউ করণ এবং অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এসিকিউ প্রশ্নের 1 মার্কের, যেটা সংক্ষিপ্ত উত্তর দাও প্রশ্নের মান 2 এবং 3-4টি বাক্য উত্তর দাও প্রশ্নের মান 3 এবং তোমাদের প্রয়োজনীয় সূত্র মানে গাণিতিক সমস্যা যেটা অঙ্ক, এই একটা সূত্র দিয়ে এই অঙ্ক, এই চ্যাপ্টারে অঙ্ক আছে সেই সূত্রটাও আমরা এর কয়েকটা অঙ্ক আমরা করাবো। কাজেই হ্যাঁ, সরাসরি চলে যাচ্ছি, তোমরা খুব মনোযোগ সহকারে দেখবে। তাপ ভৌত পরিবেশ ঠান্ডা ও গরমের ধারণা। দেখছো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে একটা ঠান্ডা জল আছে, আর একটা মোটামুটি উষ্ণ জল, আর একটা হচ্ছে অনেক উষ্ণ জল। এখন এই ঠান্ডা গরম কীভাবে অনুভূত হয় সেটা এই তোমরা ভালো করে এখান থেকে দেখো। যেমন উত্তরটা হয় ঠান্ডা অথবা গরম অথবা বেশি গরম। তোমরা যদি দেখো তাহলে এইখানে এই পরীক্ষাটা করার জন্য তোমরা এই যে চিত্রটায় দেখতে পাচ্ছ, ঢাকনাওয়ালা একটি ছোটো কাঁচের শিশি, কিছুটা রঙিন জল, পেনের সরু কালি রিফিল এবং একটি বাটি গরম। তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ কোন পর্যায়ে তোমরা একটু ভালো করে দেখে নেবে। বেশিরভাগ জলটাই কি এখানে ঠান্ডা অবস্থা প্রকাশের জন্য এমনভাবে যে সংখ্যা পাওয়া যায় তাকে আমরা বলি উষ্ণতার পরিমাপ, অর্থাৎ উষ্ণতার যে একটা ধারণা সেটা এখান থেকে তোমরা ভালো করে, এই জন্য ঠান্ডা ও গরমের ধারণা এখান থেকে যতটুকু পড়েছি সেখান থেকে আমরা বলবো। বিভিন্ন মাত্রার গরম জলে অনেকগুলো পাত্র না হলেও সেক্ষেত্রে আলাদা আলাদা পাত্রে কতটা গরম জল রয়েছে তা বোঝানো শব্দের মাধ্যমে সম্ভব হয় না, তাই সেক্ষেত্রে কোনো তরল কতটা ঠান্ডা বা গরম তা প্রকাশ করার জন্য বিশেষ সংখ্যা বা একক ব্যবহার করে, আর এটিকেই ওই তরলের উষ্ণতা বলে। বস্তুর উষ্ণতা বা কতটা ঠান্ডা তার প্রকৃতির মান জানার জন্য ব্যবহার করা হয় থার্মোমিটার নামক যন্ত্রের। থার্মোমিটারের ভিতরে তরল পারদ থাকে, এই তরল পারদ সূত্রের উচ্চতা দেখেই কোন বস্তু বা তরলের উষ্ণতা বোঝা যায়। হ্যাঁ, তা এরপরে দেখা যাচ্ছে সঠিক উত্তর নির্বাচন করুন। সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে বরফের গলনাঙ্ক যথাক্রমে আমরা এগুলো নিয়ে আলোচনা করব। তারপর তোমাদের একটু এমসিকিউ দিচ্ছি। হ্যাঁ, সেলসিয়াস স্কেলে নিম্ন স্থিরবিন্দু 0 ডিগ্রি এবং ফারেনহাইট স্কেলে 32 ডিগ্রি ফারেনহাইট। এরপর ফারেনহাইট স্কেলে ঊর্ধ্ব নিম্ন স্থিরবিন্দু, ফারেনহাইট স্কেলে ঊর্ধ্ব এবং নিম্ন ঊর্ধ্ববিন্দু 180, 212 এবং 32, অর্থাৎ সি নম্বর উত্তর হবে। তরল থেকে বাষ্পে পরিবর্তিত হওয়াকে বলে কি বলে, তোমরা পরে দেখবে বাষ্পীভবন। কঠিনের তরলের পরিবর্তিত হওয়াকে কি বলে, এটা বলে গলন। তারপর জ্বর হওয়ার কোনো রোগীর শরীরে উষ্ণতা পাওয়া গেলে 104 ডিগ্রি সেলসিয়াস স্কেলে মাপলে সেই পাঠ হবে, এটা তোমরা সূত্রের মাধ্যমে ক্যালকুলেশন করবে, 40 ডিগ্রি সেলসিয়াস। পদার্থের বাষ্প অবস্থা থেকে তরল অবস্থায় পরিবর্তনের নাম হচ্ছে কি ঘনীভবন। 20 ডিগ্রি সেলসিয়াস এর ফারেনহাইট স্কেলে মান কত, এটাও তোমার সেই সূত্র দিয়ে ক্যালকুলেশন করলে 68 ডিগ্রি হয়। লিন তাপ পদার্থের কি লিন অবস্থান্তর ঘটায় সেলসিয়াস স্কেলে নিম্ন স্থিরাঙ্ক কত, 0 ডিগ্রি সেলসিয়াস। উষ্ণতা বা তাপমাত্রা মাপার যন্ত্র হলো কি থার্মোমিটার। তারপরে ক্যালোরিমিতি যে ভৌত রাশির একক তা হলো তাপ। ফুটন্ত জলের উষ্ণতা 100 ডিগ্রি সেলসিয়াস। তারপরে গরমকালে কুকুরের জিভ থেকে লালা পড়ে কেন, গরমকালে কুকুরের এইভাবে কুকুর তার দেহকে ঠান্ডা রাখে। 0 ডিগ্রি উষ্ণতা 1 গ্রাম বিশুদ্ধ বরফকে ওই উষ্ণতা 1 গ্রাম বিশুদ্ধ জলে পরিণত হতে বাইরে থেকে কত ক্যালোরি তাপ করতে হয়, বাইরে থেকে 80 ক্যালোরি। তারপর কোনটি তাপের একক, কত তাপের একক জুল। গড়নের বিপরীত প্রক্রিয়াকে কি বলে, গড়নের বিপরীত প্রক্রিয়া কঠিনীভবন বলে। 0 ডিগ্রি উষ্ণতায় 2 গ্রাম বিশুদ্ধ বরফ ওই উষ্ণতায় 2 গ্রাম বিশুদ্ধ জলে পরিণত হতে বাইরে থেকে কত ক্যালোরি তাপ গ্রহণ করতে হয়, 160 ক্যালোরি। কারণ 1 গ্রামের জন্য 80 ক্যালোরি, তাহলে 2 গ্রামের জন্য 100 শূন্যস্থান পূরণ করো। এসআইতে তাপের একক কি জুল। ফারেনহাইট স্কেলে ফুটন্ত জলের উষ্ণতা 212 ডিগ্রি ফারেনহাইট। তাপ পরিমাপের প্রচলিত একক ক্যালোরি।
গ্রাম বিশুদ্ধ বরফ উষ্ণতায় 3 গ্রাম বিশুদ্ধ জলে পরিণত হতে 240 ক্যালোরি তাপ গ্রহণ করে। পদার্থের কঠিন অবস্থা থেকে সরাসরি বাষ্পে পরিণত হওয়ার ঘটনাকে বলে ঊর্ধ্বপাতন। স্পিরিট বা ইথার হলো একটি উদ্বায়ী পদার্থ, ডিজিটাল থার্মোমিটারে পারদ থাকে না। এরপরে দেখা গেছে আমাদের এসআইতে তাপের একক বরফ গলনে লিন তাপ 80 ক্যালোরি পার গ্রাম। বরফ গলনে লিন তাপ 80 ক্যালোরি বলতে কি বোঝায়? বরফ গলনে লিন তাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে বোঝায় 0 ডিগ্রি উষ্ণতায় 1 গ্রাম বিশুদ্ধ বরফ ও উষ্ণতায় 1 গ্রাম বিশুদ্ধ জলে পরিণত হতে বাইরে থেকে 80 ক্যালোরি তাপ প্রয়োজন হয়। জলের বাষ্পীভবন লিন তাপ কত? 537 ক্যালোরি পার গ্রাম। এককগুলি ঠিকঠাক করে কিন্তু তোমাদের লিখতে হবে। এরপরে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, দুটি থার্মোমিটার একই রকম, দুটি ছবিতে থার্মোমিটার দুটি একই তরলের মধ্যে ডোবানো আছে। এই যে দুইটা তরলে ডুবানো আছে, এখানে দুইটা ভিন্ন তাপমাত্রা প্রদর্শন করছে। এখানেও দেখো দুটো ভিন্ন তাপমাত্রা প্রদর্শন করছে ছবি 2-এ। যাই হোক, এরপরে পাশের ছবি থেকে হুবহু একই ধরনের থার্মোমিটার ক আর খ, এখানেও কিন্তু দেখা গেছে দুইটা ভিন্ন তাপমাত্রা প্রদর্শন করেছে। এখানে কিন্তু একই তাপমাত্রা প্রদর্শন করেছে। পাশের ছবিতে ক এবং খ জলটা ফুটছে। তো এভাবে তোমাদের নিচের সঠিক স্থানে গরম বাষ্পের আকার ইউ আকৃতি 0 ডিগ্রি 32 ডিগ্রি, অর্থাৎ এইটা হচ্ছে কি, এটা সেলসিয়াসে 0 ডিগ্রি আর ফারেনহাইটে 32 ডিগ্রি ফারেনহাইট। তারপরে পারদ স্তম্ভের উচ্চতা তোমাদের এভাবে ক খ দুইটা আলাদা করে দেখা গেছে। এখানে যখন বাষ্প হয়েছে 100 ডিগ্রি সেলসিয়াস, আর ফারেনহাইট স্কেলে সেটা হচ্ছে 212 ডিগ্রি ফারেনহাইট। তাই এরকম করে তোমাদের দুইটা স্কেলের আলাদা আলাদা তুলনা। থার্মোমিটার পারদ ব্যবহারের সুবিধা কি অথবা থার্মোমিটার পারদ ব্যবহার কারণ কি? আমরা সকলেই জানি যে বেশিরভাগ ধাতু তাপবিদ্যুৎ ভালো পরিবাহক এবং ঘরের তাপমাত্রায় কঠিন। পারদ একমাত্র ধাতু যা ঘরের তাপমাত্রায় তরল অবস্থায় থাকে। এটি থার্মোমিটারগুলিকে ব্যবহৃত হয় কারণ এটি প্রসারণ নিয়মিত, যা তাপমাত্রার অনুসারে থার্মোমিটারগুলিতে প্রসারণ দ্বারা উষ্ণতা নির্ণয় সহজ করে তোলে। পারদের হিমাঙ্ক অনেক কম এবং স্ফুটাঙ্ক অনেক বেশি, তাই উষ্ণতা পরিমাপের পাল্লা দীর্ঘ। তাছাড়া পারদ অস্বচ্ছ, ফলে কাচের ভিতর দিয়ে দেখা যায় এবং পারদ কাচের গায়ে লেগে যায় না। 0 ডিগ্রি সেলসিয়াস এবং 0 ডিগ্রি ফারেনহাইটের মধ্যে কোনটির মান বেশি? 0 ডিগ্রি ফারেনহাইট। তাপ। এরপরে তাপ বলতে কি বোঝায়? দুটি ভিন্ন উষ্ণতার বস্তু পরস্পর সংস্পর্শ হলে যা হারায় বা যা বাড়তি পায়, তাকেই আমরা তাপ বলি। স্নান করে ভিজে গায়ে চলন্ত পাখার নিচে দাঁড়ালে ঠান্ডা লাগে কেন? স্নান করে আসার পর ভিজে গায়ে চলন্ত পাখার নিচে দাঁড়ালে পাখার হাওয়ার জন্য গায়ে লেগে থাকা জল বাষ্পীভবন ঘটে, আর এই বাষ্পীভবনের জন্য জল প্রয়োজনীয় লিন তাপ শরীর থেকেই সংগ্রহ করে। তখন পাশাপাশি অঞ্চলের তুলনায় শরীরের উষ্ণতা কমে যায়, ফলে ঠান্ডা অনুভব হয়। হাতের স্পিরিট, এটা আমরা কিন্তু পরবর্তীতে দেখব। মাঠের কলসি, এটা আমরা পরে। সেই লিন তাপ বলতে কি বুঝো? একক ভরের কোনো পদার্থের উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে যদি শুধু অবস্থার পরিবর্তন ঘটানো হয়, তখন ওই পদার্থের বাইরে থেকে যে পরিমাণ তাপ গ্রহণ বা বর্জন করে সেই পরিমাণ তাপকে ওই পদার্থের অবস্থার পরিবর্তনে লিন তাপ বলে। এটা ভালো করে মুখস্থ করবে। 100 ডিগ্রি উষ্ণতা ফুটন্ত জল ও বাষ্পের মধ্যে হাত দিলে কোন ক্ষেত্রে বেশি দগ্ধ হবে? 100 ডিগ্রি উষ্ণতা ফুটন্ত জল ও বাষ্পের মধ্যে হাত দিলে বাষ্পের ক্ষেত্রে বেশি হাত দগ্ধ হবে, কারণ 100 ডিগ্রি উষ্ণতায় ফুটন্ত জল বা 537 ক্যালোরি পার গ্রাম হারে তাপ গ্রহণ করে বাষ্পে পরিণত হয়, অর্থাৎ ফুটন্ত জলের চেয়ে বাষ্প বেশি থাকে। তারপরে তাপ ও তাপমাত্রার মধ্যে পার্থক্য। তাপ হলো এক প্রকার শক্তি, আর তাপমাত্রা হলো কোনো বস্তুর তাপীয় অবস্থা। তাপ হলো তাপমাত্রার পরিবর্তনের কারণ, তাপমাত্রা হলো তাপ গ্রহণ বা বর্জনের ফলাফল। ক্যালোরিমিটারের সাহায্যে তাপ পরিমাপ হয়, আর থার্মোমিটারের সাহায্যে তাপমাত্রা মাপা হয়। কোনো থার্মোমিটারের কুণ্ডে একটি ভিজে কাপড় জড়ালে থার্মোমিটারের পাঠ কমে যায়। পারদ তাপের সুপরিবাহী পদার্থ, তাপ গ্রহণে প্রসারিত এবং তাপ বর্জনে সংকুচিত হয়। থার্মোমিটার কুণ্ডে পারদ থাকে, যার ফলে কোনো থার্মোমিটার কুণ্ডে ভিজে কাপড় জড়ালে থার্মোমিটার পারদ সংকুচিত হয় এবং থার্মোমিটার পাঠ কমে যায়। এরপরে এসআইতে তাপের একক জুল আমরা দেখেছি। বরফ গরমের লিন তাপ 80 ক্যালোরি। বরফ গরমের লিন তাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝায়? বরফ গরমের লিন তাপ 80 ক্যালোরি গ্রাম বলতে বোঝায় 0 ডিগ্রি উষ্ণতায় 1 গ্রাম বিশুদ্ধ বরফ ওই উষ্ণতার 1 গ্রাম বিশুদ্ধ জলে পরিণত হতে বাইরে থেকে 80 ক্যালোরি তাপের প্রয়োজন হয়। জলীয় বাষ্পের লিন তাপ 537, সেটা তোমরা কিন্তু দেখেছো। এরপর তাপ বলতে কি বোঝায় দেখেছো? স্নান করে হাতে স্পিড, এটা কিন্তু আমরা পড়েছি। লিন তাপ এত ডিগ্রি, এটা পড়েছি। এসআইতে একক উষ্ণতার সিজিএস একক কি? উষ্ণতার এসআই একক ডিগ্রি সেলসিয়াস এবং উষ্ণতার সিজিএস একক হচ্ছে ডিগ্রি ফারেনহাইট। তাহলে ডিগ্রি সেলসিয়াস একটা আর একটা ডিগ্রি
ফারেনহাইট। হ্যাঁ, থার্মোমিটার নিম্নস্থির বিন্দু ঊর্ধ্বস্থির বিন্দু, কোনো থার্মোমিটার সর্বনিম্ন যে তাপমাত্রায় মাপতে পারে সেটিকে ওই থার্মোমিটার নিম্নস্থির আঙ্ক বলে, আবার কোনো থার্মোমিটার সর্বোচ্চ যে তাপমাত্রায় মাপতে পারে সেটিকে ওই থার্মোমিটার ঊর্ধ্বস্থিরাঙ্ক বলে। হ্যাঁ, সাধারণত দুই ধরনের থার্মোমিটার প্রচলন সব থেকে বেশি। প্রথমত সেলসিয়াস থার্মোমিটার, যার প্রত্যেকটি ঘর 1 ডিগ্রি সেলসিয়াস ধরা হয়, এবং দ্বিতীয়টি ফারেনহাইট থার্মোমিটার, যার প্রত্যেকটি ঘর 1 ডিগ্রি ফারেনহাইট ধরা হয়। সেলসিয়াস থার্মোমিটার ঊর্ধ্বস্থিরাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস এবং নিম্নস্থিরাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস, এবং অপরপক্ষে ফারেনহাইট থার্মোমিটার নিম্নস্থিরাঙ্ক 32 ডিগ্রি ফারেনহাইট এবং ঊর্ধ্বস্থিরাঙ্ক 212 ডিগ্রি ফারেনহাইট। সেলসিয়াস স্কেলে প্রাথমিক অন্তর কত? 100 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, ফারেনহাইট স্কেলে প্রাথমিক অন্তর কত? 180 ডিগ্রি ফারেনহাইট। উষ্ণতা মাত্রা কত? উষ্ণতার মাত্রা হচ্ছে M0, L0, T0, K1। ঠিক আছে। পারদ থার্মোমিটার একটি গ্লাসের 9টি পারদ দ্বারা ভরা হয় এবং একটি মান তাপমাত্রার স্কেল চিহ্নিত করা হয়। তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে পারদ প্রসারিত হয়। চুক্তিবদ্ধ পারদ থার্মোমিটারগুলো পরীক্ষাগারে পরীক্ষাগ্রস্ত শিল্প প্রয়োগে ব্যবহৃত। থার্মোমিটার পারদ ব্যবহার অসুবিধা কী? থার্মোমিটার পারদ ব্যবহার: পারদ সহজলভ্য নয়, পারদ বিষাক্ত ধাতু, পারদ থার্মোমিটার ভেঙে যাওয়ার ভয় থাকে। থার্মোমিটার জ্বর মাপার নিয়ম কী? সাধারণত থার্মোমিটার ক্ষেত্রে পারদের অবস্থান দেখতে হয়। জ্বর মাপার আগে থার্মোমিটার শেষ প্রান্ত ধরে জোরে ঝাঁকিয়ে পারদ নিচে নামিয়ে আনতে হবে। কাজটি সাবধানে করতে হবে, তা না হলে কোনো কিছুর সঙ্গে লেগে কাছের থার্মোমিটার ভেঙে যেতে পারে। আর ডিজিটাল থার্মোমিটার হলো জ্বর মাপার আগে সুইচ চেপে চালু করে নিতে হবে। উষ্ণতার প্রসার কি? দৈনিক উষ্ণতার প্রসার বা পার্থক্য কাকে বলে? আমরা যদি বলি কোনো স্থানে একদিনের সর্বোচ্চ সর্বনিম্ন উষ্ণতার পার্থক্য ওই দিনে উষ্ণতার পার্থক্য বলে। উত্তর: কোনো একটি নির্দিষ্ট স্থান শীতলতম ও উষ্ণতম মাস ওই উষ্ণতার পার্থক্যকে বার্ষিক উষ্ণতা প্রসার বলে। উষ্ণতার বিপরীত বা বিপরীত উত্তাপ কাকে বলে? এগুলি তোমাদের সেলসিয়াস ও ফারেনহাইট স্কেল থার্মোমিটারের মধ্যে সম্পর্ক কি? C/5। হ্যাঁ, এটা দ্বারা আমরা অঙ্ক করেছি, প্রথমেই তোমাদের দিয়েছি F-32/9, F-32/9 কাটাকাটি করলে এরকম একটা সূত্র চলে আসবে। ঠিক আছে। যাই হোক, সেলসিয়াস ও ফারেনহাইট থার্মোমিটারের মধ্যে সম্পর্ক স্থাপন করো আমরা পরবর্তী ছবির মাধ্যমে দেখাবো। এই অঙ্কগুলি আরও সুন্দর করে দেখিয়ে দেবো। হ্যাঁ, ফারেনহাইট স্কেল, কেলভিন নির্ণয় সমীকরণ। হ্যাঁ, তারপরে উষ্ণতা SI একক, সিজিএস থার্মোমিটার নিম্নস্থিরটা পড়েছি। সেলসিয়াস স্কেলে প্রাথমিক অন্তর 100 ডিগ্রি। এই প্রশ্নগুলি থার্মোমিটার পারদ ব্যবহারের সুবিধা পড়েছি, জ্বর মাপার, উষ্ণতার প্রসার, উষ্ণতার বৈপরীত্য, সেলসিয়াস ফারেনহাইট। হ্যাঁ, এরপরে আমরা চলে যাব। হ্যাঁ, এই যে দেখো দুটো থার্মোমিটার আছে, একটা সেলসিয়াস এবং একটা ফারেনহাইটে। হ্যাঁ, তাহলে আমরা এখান থেকেই দেখি পরিমাপটা কিভাবে করে তোমাদের সেটা ভালো করে এখানে দেখিয়ে দিই। হ্যাঁ, সেলসিয়াস স্কেলে 100 ঘর সবসময় ফারেনহাইট স্কেলে 180 ঘরের সমান। তাহলে সেলসিয়াস স্কেলে 1 ঘর ফারেনহাইট স্কেলে 180/100 ঘরের সমান। অতএব সেলসিয়াস স্কেলে C ঘরের সময় ফারেনহাইট স্কেল হবে 100C/100 ঘরের সমান। তাহলে লেখা যায় 100C/100 = F-32। তাই 9C/5 = F-32, কারণ কাটাকাটি করলে, বা C/5 = F-32/9। এভাবে তোমরা সম্পর্কটি স্থাপন করবে। তারপর দেখো -40 ডিগ্রি কত ডিগ্রি সেলসিয়াসের সঙ্গে সমান তাপ নির্ণয়? আমরা জানি C/5 = F-32/9। C/5 = -40। F এর মান যেহেতু -40 বসানো হয়েছে, হ্যাঁ, -32/9, এখানে -40 F এর মান। তাই C/5 আর -40 আর 32 মিলে 72 হয়। তাই ক্যালকুলেশন করলে C = -40, অর্থাৎ -40 ডিগ্রি ফারেনহাইটের মান -40 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, তারপরে যে উষ্ণতায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের মান সমান, এটা কেবল করলাম। সেলসিয়াস ফারেনহাইট স্কেলে ধরি C = F, আমরা জানি C/5 F-32/9, C/5 C - 32/9। F এর পরিবর্তেও C বসালাম, তারপরে ক্যালকুলেশন করলে দেখা গেল 40 ডিগ্রি, অর্থাৎ 40 ডিগ্রি ফারেনহাইটের মান এবং 40 ডিগ্রি সেলসিয়াস এর মান সমান। একটি প্রশ্ন উত্তর 40 ডিগ্রি সেলসিয়াস হলে ফারেনহাইট স্কেলে তার মান কত হবে? ওই একইভাবে একই প্রশ্ন কিন্তু বিভিন্নভাবে আসতে পারে। ফারেনহাইট স্কেলও সে 40 ডিগ্রি, এখানে ক্যালকুলেশন তোমরা দেখতে পাচ্ছ। এরপর 4 নম্বরের প্রশ্ন, কোন উষ্ণতায় ফারেনহাইট স্কেল পার সেলসিয়াস স্কেল পাঠের দ্বিগুণ হবে? যদি দ্বিগুণ হয়, ধরি F = 2C, তাহলে আমরা এরকম ধরতে হবে। হ্যাঁ, যেহেতু দ্বিগুণ বলেছে, আমরা একটু লক্ষ্য করি দ্বিগুণ, তাহলে সূত্রটা লিখবো C/5 আর F এর জায়গায় 2C লিখে ক্যালকুলেশন করলে C = 160, অর্থাৎ 160 ডিগ্রি উষ্ণতা ফারেনহাইট স্কেলের পার্ট সেলসিয়াস স্কেলের পার্টের দ্বিগুণ হবে। কোনটা আপনার সেলসিয়াস ফারেনহাইট একই স্কেল পাওয়া যায়, তোমরা যদি এভাবেও করো তাও করতে পারো। তোমাদের অনেকভাবে দেখিয়েছি। হ্যাঁ, সুন্দর করে তোমরা ভালো করে উত্তরগুলি
দিতে হবে। ঠিক আছে, দুটি ভিন্ন ভিন্ন উষ্ণতার পারস্পরিক সম্পর্ক হলে যা হারায় বা যা গ্রহণ করে গৃহীত এবং বর্জিত তাপ, এখানে তোমরা দেখতে পাচ্ছ, ভেবে বলো তো, দ্বিগুণ হয় তখন, এরকম কথা তোমরা আমি আগে থেকেই বলে দিছি। তোমরা দেখতে পাচ্ছ বইয়ের আরও অনেক কিছু হুবহু একই রকম, দুটি 25 ডিগ্রি সেলসিয়াস দেখা যাচ্ছে, আর এখানে একটু তাপ দেওয়া হচ্ছে 55 ডিগ্রি, আরও তাপ দেওয়া হচ্ছে, হ্যাঁ একটু কমেছে, হ্যাঁ 53 ডিগ্রি, এরকম বিভিন্ন তাপমাত্রা। কোনো বস্তুর উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য বাইরে থেকে কতটা তাপ নেবে বা হারাবে তা যে যে বিষয়গুলোর উপর নির্ভর করে সেগুলো হলো বস্তুর তাপমাত্রা, বস্তুর আয়তনের উপর এবং বস্তুর কোন পদার্থ তৈরি তার উপর। এটা কিন্তু তোমাদের বইয়ের উত্তরটা আমি দিয়ে দিলাম ছকের। তাপ পরিমাপ করার জন্য এসআই পদ্ধতি যে একক বলা হয় তাকে বলা হয় জুল, আর সিজিএস পদ্ধতি যে একক বলা হয় তাকে বলা হয় ক্যালোরি। এরপরে তাপ প্রয়োগে পদার্থের অবস্থার পরিবর্তন 25 ডিগ্রি, বিভিন্ন অবস্থা, অর্থাৎ তরল থেকে সে বাষ্প হতে পারে, বাষ্প থেকে আবার তরল হতে পারে। পরীক্ষা চলা, দেখো পরীক্ষা শুরু আগে বরফের উষ্ণতা 0 ডিগ্রি, গ্যাসের উষ্ণতা 25 ডিগ্রি, তারপরে কি উষ্ণতা একই রয়েছে, উষ্ণতা কমেছে, গ্লাসের উষ্ণতা কমেছে। এরপরে তোমাদের লিন তাপ, এই যে একটু আগে যেটা বলেছি, লিন তাপ 0 ডিগ্রি উষ্ণতার জলে পরিণত হয়েছে, হ্যাঁ, এবং গলন ঘটনাকে গলন, এইভাবে পদার্থের কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় পরিণত হওয়াকে গলন বলে। এবং যখন বরফ গলনে লিন তাপ 80 ক্যালোরি/গ্রাম, 0 ডিগ্রি উষ্ণতা এই যে 1 গ্রাম বিশুদ্ধ জল পরিণত হতে বাইরে 80 ক্যালোরি তাপ প্রয়োজন হয়। অর্থাৎ বরফ গলনে লিন তাপ 80 ক্যালোরি/গ্রাম বলতে কি বোঝায়, তখন তোমরা এই উত্তরটা দিয়ে দেবে। ঠিক আছে, এরপরে কঠিন অবস্থা তাপ, এখানে একটা সাইকেল দেখতে পাচ্ছ, এবং এখানে কি কঠিন থেকে তরল গলন, হ্যাঁ, আবার এখানে খালি ঘর আছে, খালি ঘর আছে, আমি একটু পূরণ করে দেই। দেখা গেছে গলন মানে গ্রহণ করে, তাপ গ্রহণ করে, এবং গলনে লিন তাপ তরল থেকে কঠিন, কঠিনী ভবন বর্জন করে, কঠিনে ভবনের লিন তাপ। তা তরল থেকে বাষ্প, বাষ্পীভবন, বাষ্পীভবনের গ্রহণ করে, বাষ্পীভবনের লিন তাপ, বাষ্প থেকে তরল ঘনীভবন বর্জন, এবং ঘনীভবনের লিন তাপ। অর্থাৎ তোমাদের এভাবে ছিল, এটাকে পূরণ করে দিয়েছি, তোমরা ছকটাও সুন্দর করে পূরণ হয়ে গেল। এরপরে দেখা গেছে 1 গ্রাম বরফ 0 ডিগ্রি উষ্ণতা থেকে গলনে তখন 80 ক্যালোরি তাপ লাগে, আবার 1 গ্রাম জলে পরিণত হয়, 1 গ্রাম জল থেকে আবার, হ্যাঁ, সে বরফ করতে গেলে দেখা গেছে সে -80 ক্যালোরি তাপ, হ্যাঁ, বর্জন করে। এভাবে তোমাদের তাপ ও উষ্ণতার ধারণা, তাপ কাকে বলে, তাপের একক, এটা আমি বলছি সব থেকে। তোমরা দেখে শেষ পর্যন্ত কোন শক্তিতে রূপান্তরিত হয়, তাপ শক্তি। তো তাপ কয় প্রকার, তাপ 2 প্রকার, বোধগম্য তাপ এবং লিন তাপ। তাপ কী রাশি, তাপ স্কেলার রাশি। তাপ কীভাবে সঞ্চালিত হয়, 3টি পদ্ধতিতে, পরিবহন, পরিচালন এবং বিকিরণ পদ্ধতি। তাপ কি পদার্থ, হ্যাঁ, তাপ কি পদার্থ না, তাহলে আসলে এই ধরনের শক্তি। বোধগম্য তাপ কাকে বলে, যে তাপ গ্রহণ করলে কোনো বস্তুর উষ্ণতা বৃদ্ধি পায় তাকে বোধগম্য তাপ বলে। বোধগম্য তাপের উদাহরণ দাও। উনুনের শিখার কাছে গেলে বোধগম্য তাপের জন্য উষ্ণতা অনুভূত হয়। লিন তাপ কাকে বলে, যে তাপ গ্রহণ করলে কোনো বস্তুর উষ্ণতা আর কোনো পরিবর্তন হয় না, কেবলমাত্র অবস্থার পরিবর্তন হয়, তাকে লিন তাপ বলে। লিন তাপের উদাহরণ দাও। সাধারণ উষ্ণতায় বরফ রাখলে প্রতি গ্রাম বরফে যে পরিমাণ তাপ গ্রহণ করার ফলে জলে পরিণত হয় তা হলো লিন তাপ। লিন তাপের একক কি, লিন তাপের একক ক্যালোরি/গ্রাম। লিন তাপের মাত্রা সমীকরণ কি, L2T−2। লিন তাপ কয় প্রকার, কি লিন তাপ 3 প্রকার, যথা কঠিনীভবন লিন তাপ, বাষ্পীভবনের লিন তাপ, ঘনীভবনের লিন তাপ। এই তো লিন তাপের সিজিএস একক কি, ক্যালোরি/গ্রাম। লিন তাপের মাত্রা সমীকরণ L2T−2। তারপর লিন তাপের এসআই একক কি, জুল/কেজি। উষ্ণতা কাকে বলে, উষ্ণতার একক। উষ্ণতা হলো কোনো বস্তুর তাপীয় অবস্থা যা নির্দেশ করে ওই বস্তু তাপ গ্রহণ করবে না বর্জন করবে। উষ্ণতা ও তাপমাত্রার কি রাশি, উষ্ণতা মাপার যন্ত্রের নাম কি, থার্মোমিটার। উষ্ণতা থার্মোমিটারকে আবিষ্কার করেন স্যার টমাস ক্লিফোর্ড, হ্যাঁ, অ্যালবার্ট নামে একজন ব্রিটিশ চিকিৎসক, তিনি ছোট ক্লিনিক্যাল থার্মোমিটার তৈরি করেছিলেন। এরপরে দেখো 1 গ্রাম জল, 1 গ্রাম জলকে 537 ক্যালোরি তাপ গ্রহণ করে সে 1 গ্রাম বাষ্পে পরিণত হলো। আবার ঠান্ডা অবস্থায় কী করলো, ঘনীভবনের মাধ্যমে -537 ক্যালোরি তাপ বর্জনের মাধ্যমে সে কী করলো, 1 গ্রাম জলে পরিণত হলো। স্পিরিট ইথার ঢাললে এই জায়গাটা ঠান্ডা অনুভব হয়, স্পিরিট ইথার উদ্দায়ী পদার্থ এই ধরনের খুবই। তাইলে স্পিরিট যে ঠান্ডা লাগে সেটা আমরা কিন্তু মাটির কলসির গায়ে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে, ওই ছিদ্রগুলো দিয়ে সামান্য পরিমাণ জল কলসির বাইরে বেরিয়ে আসে, তখন তার বাষ্পীভবনের ফলে দরকার হয় লিন তাপের। ওই বেরিয়ে আসে জল কলসির। এভাবে কিন্তু প্রশ্ন, হাতে স্পিরিট বা ইথার ঢাললে অনুভব হয় কেন, স্পিরিট বা ইথার উদ্দায়ী পদার্থ একই ধরনের পদার্থ, খুব তাড়াতাড়ি বাষ্পীভবন হয়, বাষ্পীভবনের জন্য লিন তাপের প্রয়োজন হয়। এই প্রয়োজনীয় লিন তাপ স্পিরিট সংলগ্ন পরিবেশ হাত থেকে সংগ্রহ করে, ফলে হাতের ওই অংশ তাপ হারায়, তখন পাশাপাশি অঞ্চলের তুলনায় ওই অংশের উষ্ণতা কমে যায়, ফলে ওই অংশের ঠান্ডা অনুভব হয়। এবার মাটির কলসি জল ঠান্ডা থাকে, আসলে মাটির কলসির গায়ে অসংখ্য ক্ষুদ্র অণু থাকে, যেটা আমরা আগেই বলেছি, অর্থাৎ মাটির কলসির গায়ে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে। এই ছিদ্র
গুলো দিয়ে সামান্য পরিমাণ জল কলসির বাইরে বেরিয়ে আসে, তখন তার বাষ্পীভবন ঘটে। এই বাষ্পীভবনের জন্য প্রয়োজনীয় লিন তাপ ওই বেরিয়ে আসা জল এবং কলসি তার ভিতর থেকে জলের সংগ্রহ করে, ফলে কলসি এবং কলসির জল তাপ হারিয়ে ঠান্ডা হয়ে পড়ে। তোমরা বইটা পড়লেই বুঝতে পারবে, কিন্তু উত্তরটা এভাবে সুন্দর করে দিচ্ছে। স্নান করে ওঠার পর পাখাটা চালিয়ে তার নিচে দাঁড়ালে ঠান্ডা বোধ হয় কেন? তোমার এইখানে কিন্তু বই আসছিল কি, স্নান করে ওঠার পর পাখা চালিয়ে নিচে দাঁড়ালে ঠান্ডা বোধ হয়, জল দিয়ে ঘেরা মোছার পর মেজও ঠান্ডা হয়, গরমকালে ঘরের জানলা দরজা। বেশ কয়েকটা উদাহরণ দেওয়া আছে, কিন্তু কারণ কি আমরা এগুলি দেখে নিই। স্নান করে ওঠার পর আমাদের শরীরের ত্বকে কিছু জলকণা লেগে থাকে, সেই জলকণা বাষ্পীভবন প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত জলীয় বাষ্পে পরিণত হয়। বাষ্পীভবন প্রক্রিয়ায় জন্য লিন তাপের প্রয়োজন হয়। প্রয়োজনীয় লিন তাপ আমাদের শরীর ত্বক থেকে সংগ্রহ করার ফলে তাপ হারিয়ে আমাদের শরীর ঠান্ডা হয়ে পড়ে। এই কারণে স্নান করে পাখার নিচে দাঁড়ালে ঠান্ডা বোধ হয়। জল দিয়ে ঘর মোছার পর মেঝে ঠান্ডা হয় কেন? জল দিয়ে ঘর মোছার পর মেঝের উপর ছোট ছোট জলকণা বা জলবিন্দু থাকে, ওই জলবিন্দুগুলো বাষ্পীভবনের প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত জলীয় বাষ্পে পরিণত হয়। কারণ কিন্তু একই, বাষ্পীভবনের জন্য প্রয়োজনীয় লিন তাপ জলবিন্দু সংলগ্ন মেঝ থেকে সংগ্রহ করে, ফলে মেঝে তাপ হারিয়ে ঠান্ডা হয়ে যায়। গরমকালে ঘরের জানলা দরজা খোলা রেখে ভেজা পর্দা টাঙানো হয় বলে ঘর বেশ ঠান্ডা থাকে কেন? গরমকালে ঘরের জানলা দরজায় ভেজা পর্দা টাঙানো হলে বাইরের গরম বায়ু ঘরের মধ্যে প্রবেশ করার সময় পর্দায় অবস্থিত অসংখ্য জলবিন্দু বাষ্পীভবন প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত জলীয় বাষ্পে পরিণত হয়। এই প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় লিন তাপ জলবিন্দুগুলো সংলগ্ন পর্দা এবং সংলগ্ন বায়ু থেকে গ্রহণ করে, ফলে পর্দা এবং পর্দা সংলগ্ন বায়ু ঠান্ডা হয়। এ কারণে সমস্ত ঘর ঠান্ডা ঠান্ডা থাকে। এরপরে দেখা গেছে তোমার ড্যাশ বাড়িয়ে দেয়। দেহের তাপমাত্রা উষ্ণতা বেড়ে গেলে এসে দেখি মানুষ কি করে, মানুষ শ্বাসক্রিয়া বাড়িয়ে দেয়, ঘাম বেরোনের হার বেড়ে যায়, রক্তনালীর ব্যাস বেড়ে যায়, খাদ্য গ্রহণের পরিমাণ কমে যায়, কাজে অনীহা এবং কুড়িমি দেখা যায়। পেঙ্গুইনদের গাজরও এরকম বেশ কিছু জীব প্রধানের ক্ষেত্রে কৃষিপ্রধান এলাকা ওইসব প্রাণীর তুলনায় বেশি লোমশ থাকে। যাই হোক, এবার কৃষির ভিত্তিতে বিভিন্ন জীবদেহে তাপের তারতম্য হয়, যেমন কোনো জীব কতটা তাপ দেহের ভিতরে তৈরি করতে পারে এবং বাইরে পরিবেশের সঙ্গে ওই জীবের কতটা পরিমাণ তাপের আদান প্রদান হয়, তার ভিত্তিতে বিভিন্ন জীবের দেহে তাপের তারতম্য হয়। তারপরে কাঁপুনি, খাদ্য গ্রহণ, ঘাম বেরোনো, লোম, এগুলি কোথায় কোনটা বসবে? কাঁপুনি আসে, কিসে কাঁপুনি আসে? যেমন দেখা গেছে শ্বাসক্রিয়া, খাদ্য গ্রহণে, ঘাম বেরোনের কাজে রক্তনালী, তাই না? তারপর খাদ্য গ্রহণের পরিমাণ বেড়ে যায়, ঘাম বেরোনের হার কমে যায় এবং লোম খাড়া হয়ে যায়। ভাবলাম তাপের সংজ্ঞা আমরা ইতিমধ্যে দিয়েছি প্রথম অধ্যায় ভৌত পরিবেশ। এখন ফাইনালি যদি প্রশ্ন যেগুলি তোমাদের বাকি আছে দু একটা সেগুলি বলি। সেলসিয়াস স্কেলের ঊর্ধ্ব স্থিরবিন্দু 100 ডিগ্রি এবং নিম্ন স্থিরবিন্দু 100 ডিগ্রি সেলসিয়াস। ফারেনহাইট স্থানের ঊর্ধ্ব স্থিরবিন্দু, এটা আমাদের জানা আছে 212। এগুলো বর্গমূলের লিন তাপ বলা আছে বা জলীয় বাষ্পীভবনের লিন তাপ। তোমরা তারপর একটু দেখে নেবে। দুটি গাছের পাতার নাম বলো যারা দিনের বেলায় নির্দিষ্ট তাপমাত্রায় খুলে যায় এবং রাত হলে মরে যায়। বাবলা এবং আমরুল গাছের পাতা দিনের বেলায় নির্দিষ্ট তাপমাত্রায় খুলে যায় এবং রাতে মরে যায়। ঘরের উষ্ণতা 1 বালতি জল 1 টুকরো বরফ ফেলে তাপ কোন দিকে প্রবাহিত, কতক্ষণ এই তাপ? জলের চেয়ে বরফের তাপ কম বলে জল তাপ বর্জন করে এবং সেই বরফ সেই তাপ গ্রহণ করবে, অর্থাৎ তাপ জল থেকে বরফ জলের তাপমাত্রার সমান, ততক্ষণ এই তাপপ্রবাহ চলবে। উষ্ণতার একক কি বলেছি? এত ফারেনহাইটের মধ্যে কোনটি বেশি এটাও বলেছি। কোন প্রাণীর গরম বালতিতে রোদ পোহায়? সেটা হচ্ছে কি গিরগিটি সাপ। উষ্ণতার কোন মান সেলসিয়াস ফারেনহাইট স্কেলে? -40 ডিগ্রি। সুস্থ মানুষদের উষ্ণতা কত? 48.4 ডিগ্রি। তাপের সংজ্ঞা দাও। তাপের একক কি? ভালো করে দেখে নাও। তাপের সিজিএস পদ্ধতি তাপের একক ক্যালোরি এবং এসআই পদ্ধতি তাপের একক জুল। এরপরে থার্মোমিটার নিম্ন স্থিরাঙ্ক ঊর্ধ্ব স্থিরাঙ্ক বলতে কি বোঝায় এটা আমরা দেখিয়েছি। সেলসিয়াস ও ফারেনহাইট স্কেল কাকে বলে? সেলসিয়াস এক উদ্ভব বিজ্ঞানী আন্দ্রে সেলসিয়াস এর ঊর্ধ্ব এবং নিম্ন স্থিরাঙ্ক যথাক্রমে 100 ডিগ্রি প্রাথমিক অন্তরের ঘরসীমা 100টি। ফারেনহাইট স্কেল এই উদ্ভাবক বিজ্ঞানী গ্যাব্রিয়েল ড্যানিয়েল ফারেনহাইটের ঊর্ধ্ব এবং নিম্ন স্থিরাঙ্ক যথাক্রমে 200, এই প্রাথমিক অন্তরের ঘর সংখ্যা 180টি। গলন ও কঠিনীভবন কাকে বলে? তাপ প্রয়োগে কঠিন পদার্থে তরলে পরিণত হওয়ার ঘটনাকে গলন বলে। কঠিন তাপ নিষ্কাশনের ফলে তাপ তরল পদার্থে কঠিনে পরিণত হওয়ার ঘটনাকে বাষ্পীভবন ও ঘনীভবন কাকে বলে? তাপ প্রয়োগের তরল পদার্থ বাষ্পে পরিণত হওয়ার ঘটনাকে বাষ্পীভবন বলে, আর তাপ নিষ্কাশনের ফলে পদার্থের বাষ্পীয় অবস্থা থেকে তরলে পরিণত হওয়ার ঘটনাকে ঘনীভবন বলে। লিন তাপ কাকে বলে? এর একক কি? এটা আমরা বলেছি। তারপরে এবার একটু এমসিকিউ ফাইনালি দেখি। তাপের ইউনিট কোনটি? তাপের ইউনিট হচ্ছে উপরে সবগুলো তাপমাত্রা পরিমাপের জন্য থার্মোমিটার। তারপরে তাপের সঞ্চালনের প্রধান তিনটি হচ্ছে কন্ডাকশন, কনভেকশন, রেডিয়েশন। ক্যালোরি হলো কি? ক্যালোরি হলো তাপের একক। ক্যালোরিমিটার ব্যবহার করা হয়
তাপের পরিমাণ মাপার জন্য কোনো তাপ একটি পদার্থের মাধ্যমে চলতে পারে, সেটা হচ্ছে কি কন্ডাকশন। তারপর রেডিয়েশন কিভাবে সঞ্চালিত হয়, তরঙ্গের মাধ্যমে একটি উপাদানের তাপমাত্রা বাড়ানোর জন্য কোন শর্ত প্রয়োজন, তাপের উপযোগী পরিবাহক। জীবজন্তুর শরীরে তাপমাত্রা নিয়ন্ত্রণের প্রক্রিয়াকে কি বলা হয়, হ্যাঁ থার্মোরেগুলেশন। উত্তপ্ত এক টুকরা লোহা কোন তাপের মাধ্যমে হাতকে পোড়াতে পারে, সেটা হচ্ছে কি তোমার, কারণ লোহা তাপ পরিবহন করতে পারে। তাপের প্রভাব কোন ঘটনা ঘটে, তাপের প্রবাহে পদার্থের আয়তন বাড়ে। উষ্ণ ও রক্তি প্রাণীদের শরীরে তাপমাত্রা নিয়ন্ত্রণের প্রক্রিয়া কি, উপরের সবগুলো। তাপ পরিবাহিতা কোন ধরনের উপাদানে বেশি, ধাতু। কোনটি তাপ, হ্যাঁ সঠিক সংজ্ঞা, তাপের সঠিক সংজ্ঞা হচ্ছে উষ্ণ স্থান থেকে শীতল স্থানে তাপপ্রবাহ। তাপমাপার নির্ধারণের ব্যবহৃত স্কেলটি হচ্ছে উপরের সবগুলো, সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন। হ্যাঁ জীবের শরীরবৃত্ত ক্রিয়ায় তাপের প্রভাব এনজাইমের কার্যকলাপ উন্নত করে। তাপমাত্রা পরিবর্তনের কারণে কোনটি ঘটে, হ্যাঁ শরীরে তাপমাত্রা সর্বদা অপরিবর্তিত থাকে। কোন ধরনের প্রাণী শরীরে তাপমাত্রা পরিবেশের উপর নির্ভরশীল, শীতল রক্তি প্রাণী। হ্যাঁ শরীরের তাপমাত্রা বজায় রাখার জন্য কোন প্রক্রিয়া ব্যবহৃত হয়, উপরে সবগুলো। শীতকালে তাপমাত্রা কম হলে কোন পদ্ধতি দ্বারা শরীর তাপ ধরে রাখে, হ্যাঁ চর্বি জমে। হ্যাঁ তাপের অভাবের কারণে কোন শরীরবৃত্ত প্রক্রিয়া ব্যবহৃত হতে পারে, সেটা উপরে সবগুলো। কোন ধরনের এনজাইম তাপমাত্রার পরিবর্তনের প্রতি সবচেয়ে সংবেদনশীল, সেটা হচ্ছে টেম্পারেচার সেন্সিটিভ এনজাইম। হ্যাঁ শীতলরক্তি প্রাণীদের তাপমাত্রা নিয়ন্ত্রণের পদ্ধতি কি, সেটা হচ্ছে পরিবেশের তাপমাত্রার সঙ্গে মানিয়ে নেওয়া। উষ্ণরক্তি প্রাণী তাদের শরীরে তাপমাত্রা নিয়ন্ত্রণের কী পদ্ধতি, সেটা হচ্ছে তোমার উপরের সবগুলো। লিন তাপ তাপমাত্রা পরিবর্তন ছাড়াই শক্তির পরিবর্তন। লিন তাপের কোন ধরনের প্রকার রয়েছে, গলন তাপ এবং বাষ্পীভবন তাপ। হ্যাঁ জল গলানোর সময় যে তাপ শোষিত হয় তাকে কি বলে, গলন তাপ। জল বাষ্পে পরিণত হওয়ার সময় যে তাপ শোষিত হয় তাকে বলে কি, বাষ্পীভবন তাপ। লিন তাপের ক্ষেত্রে তাপমাত্রা কেমন অপরিবর্তিত থাকে, কোন প্রক্রিয়ায় লিন তাপ শোষিত হয়, সব কয়টি। গলন তাপ কি প্রক্রিয়ায় কাজ করে, কঠিন থেকে তরলে। হ্যাঁ বাষ্পীভবন তাপ কেমন হয়, তরল থেকে গ্যাসে রূপান্তর। যে পদার্থ লিন তাপ শোষিত হয় তার তাপমাত্রা কোনো অপরিবর্তিত থাকে, শক্তি পদার্থের অবস্থা পরিবর্তন হয়। লিন তাপের ব্যবহার কোথায় বেশি দেখা যায়, লিন তাপের সবকটিতে। হ্যাঁ কোনটি তাপ প্রয়োগে পদার্থের অবস্থা পরিবর্তন করে, সবগুলো। হ্যাঁ এভাবে করে তোমাদের অনেক এমসিকিউ, তোমরা একটু এমসিকিউটা দেখে নাও। আমার ভিডিওটি এমনিতেই বড় হয়ে গেছে, যাই হোক। এই হচ্ছে তোমাদের টোটাল 46টা। লাস্টে আমি ফাইনালি একটা এমসিকিউ দিয়ে দিয়েছি। তারপরে তাপ ও তাপমাত্রার, হ্যাঁ তাপ সঞ্চালন এগুলি আমরা পড়েছি। হ্যাঁ কন্ডাকশন একটি প্রক্রিয়া, থার্মোরেগুলেশন, কনভেকশন। আসলে একটা ভিডিওর মাধ্যমে দেওয়া অনেক কঠিন ব্যাপার, এখানে অনেক প্রশ্ন তোমরা আছে। কিছু কিছু দেখা গেছে বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন রকম দিয়েছি। হ্যাঁ তো যাই হোক, ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।